ম্যাম। ডেফিনেশন গুলো ধরতে হবে, হ্যাঁ, কারণ এটা ধরবে। ডেফিনেশন না পারলে ভিতরে আর কেউ যাবে না, হ্যাঁ। এবং অবশ্যই ডেফিনেশন না পারলে আর কোশ্চেনই ধরবে না, বলবে যে যাও পড়ে আসো। তাহলে সবাই তোমরা একটু অবশ্যই যে কয়টা ডেফিনেশন আছে একটু করে আমাকে একটু বলো, তারপরে আমরা অন্য টপিকসে যাই। ঠিক আছে, থ্রেটেন্ড অ্যাবর্শন, অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, রিকারেন্ট মিসক্যারেজ, ডেফিনেশন গুলো একটু পড়ে আমাকে বলো একজন একজন করে। সবাই সবাই কি জয়েন করছো? জয়েন করো, সবাই দেখে মুখস্থ করে বুঝতে হবে, বুঝে বুঝে বলতে হবে, হ্যাঁ। তোমরা পিছনে শুনতে পাচ্ছ? কোনটা? আসো তো এখানে একদম। হয়েছে? তোমরা কি ওখানে বসে অনলাইনে করবা না সামনে আসবে? ও দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা। কিন্তু আমার কথা তো শুনতে পারবা না। আছে? অনলাইনে জন্য প্রচুর টাইম নষ্ট, এই যে এখন অ্যাডমিট করা, আবার মাঝখানে ইন্টারাপশন হয়, এই জন্য লেকচার অর্ধেক সময় নষ্ট হয়। শুরু করব? তোমরা গত ক্লাসে কতজন ছিলা? সার্জারিতে কতজন ছিলা লেকচারে? টোটাল কত ছিল এখন, ওই যে লাস্ট এখনই ক্লাস শেষ? 85। আজকে কম কেন? নো ম্যাম, সবাই তো ছিল ম্যাম। 85 না তো ম্যাম, 98 ছিল। তাই? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন তো কতজন হচ্ছে? এখন 76, তাই না? ইয়েস ম্যাম। ম্যাম সবাই জয়েন করতেছে ম্যাম আস্তে আস্তে। অনেকের আবার ম্যাম 2G কানেকশন এখানে ডিসকানেক্টেড হয়ে যায় ম্যাম বারবার। আমাকে বলো। হ্যাঁ, তোমরা পড়তে থাকো, ডেফিনেশন গুলো সবাই পড়ো। এই জয়েন হয়ে গেলে কিন্তু এখন ধরবো, যত যাকে যাকে ধরবো বলবা, ডেফিনেশন গুলো মুখস্থ করো। কতজন হলো? 98 ছিল বলছি। কখন জয়েন করবে?
তোমরা আর কি কেউ জয়েন করবে দেখো তো, আর কতজন করবে, কতক্ষণ ওয়েট করব? আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। পার্টিসিপেন্ট 80, হ্যাঁ। আচ্ছা, অ্যাবর্শন কি ডেফিনিশনটাকে বলতে পারবা? বলো, না দেখে বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। হোয়াট ইজ অ্যাবর্শন? Ex- টাইপ গুলো মনে আছে? বলো ক্লাসিফিকেশন। আর একজন বলো ক্লাসিফিকেশন। Ma'am, spontaneous abortion, threatened abortion, inevitable abortion, complete abortion, incomplete abortion, missed abortion, and septic abortion. তারপর Ma'am, এগুলো আছে ম্যাম spontaneous, ম্যাম ওর আছে ম্যাম induced, ম্যাম ওখানে আছে legal and illegal. থ্রেটেন্ড অ্যাবর্শনের ডেফিনিশন বলো। কে বলবা? ধরবো, I আমি mean, নাম ধরে বলবো? Ma'am, What it's is a that? clinical condition where the process of abortion has started but not progressed to a state from which recovery is impossible. আচ্ছা, নেক্সট আরেকজন বলো ইনএভিটেবল অ্যাবর্শন। It is the clinical type of abortion where the abortion process has progressed to a state from where the continuation of pregnancy is not possible. না দেখে বলতে হবে তো, জিনিসটা বুঝছো? না দেখে দেখে বলতে হবে। জি ম্যাম। দেখে বুঝাইছিলাম, কারোর বুঝতে সমস্যা আছে কিনা? হুম। তারপর নেক্সট বলো আরেকজন। ইনএভিটেবল, ইনকমপ্লিট, ইনকমপ্লিট অ্যাবর্শন। হোয়াট ইজ ইনকমপ্লিট অ্যাবর্শন? Ma'am, when the entire product of conception is not are not expelled, instead of a part of it is left inside the uterine cavity. দেখে দেখে বললে তো হবে না, না দেখে বলতে হবে। আর একজন বলো Ma'am, কমপ্লিট বুঝে অ্যাবর্শন। বুঝে বলছি। দেখে দেখে বললে তো তোমাদের অনলাইন ক্লাস, কিভাবে বুঝবো বলো? পরীক্ষার সময় পারলে বুঝবো যে না সবাই পারছো, বুঝছো, নাইলে বোঝা যাবে লেকচারে কিছু বুঝো নাই। কারোর কোনো প্রবলেম আছে অ্যাবর্শন বুঝতে? কোনো প্রবলেম নেই? হ্যাঁ, আচ্ছা, কমপ্লিট অ্যাবর্শন। Ma'am, when the product of conception are expelled en masse from the uterus, it is complete abortion. আর সেপটিক, মিসড অ্যাবর্শন কোনটা? Ma'am, when the fetus is dead and retained inside the uterus for a variable period. আচ্ছা, সেপটিক অ্যাবর্শন। সেপটিক অ্যাবর্শন। Ma'am, any abortion associated with clinical evidence of infection of the uterus and its content is called septic abortion. What is recurrent miscarriage? Recurrent miscarriage. Ma'am, sequence of 3 or more consecutive abortion before 20 weeks. এই ডেফিনেশন গুলো তোমরা যে সবাই শুনেছো, টোটাল পার্টিসিপেন্ট যাদের প্রবলেম ছিল, হ্যাঁ, এগুলো কিন্তু ধরবে। ফার্স্ট ডেফিনেশন, তারপর অন্য কিছুতে যাবে, কজ, সাইন, সিম্পটম, ম্যানেজমেন্ট। তাহলে আমি কি নেক্সট প্রসিড করব? নেক্সট টপিক একটোপিক প্রেগন্যান্সি। Yes, ma'am. তোমাদের একটোপিক প্রেগন্যান্সি সম্পর্কে আইডিয়া আছে? এর আগে ফোর্থ ইয়ারে হয়েছিল কিনা?
পড়েছো তোমরা কিছু নাকি? বেশ ম্যাম গাইনিতে পড়ানো হয়েছিল ম্যাম ওয়ার্ডে অল্প। আচ্ছা, তোমাদের সবাই তো আছে নিশ্চয়ই কাছে লেকচার, তাই না? তাহলে আমাদের যেটা জানতে হবে যে হোয়াট ইজ এক্টোপিক প্রেগনেন্সি, ডেফিনেশন, টাইপস, ইটিওলজি, রিস্ক ফ্যাক্টর, তারপর হচ্ছে সাইট, কমন সাইট কোথায়, তারপরে হচ্ছে ডায়াগনোসিস, কিভাবে তুমি ডায়াগনোসিস করবে, সাইন সিমটম ইনভেস্টিগেশন, দেন ম্যানেজমেন্ট। এগুলো আমাদের জানতে হবে, কি কি ম্যানেজমেন্ট অপশন আছে, কাদেরকে কোনটা আমি দিব, হ্যাঁ, কাদের কনজারভেটিভ, কাদের সার্জারি, এগুলো জানতে হবে। তাহলে হোয়াট ইজ এক্টোপিক প্রেগনেন্সি, তাহলে একটা হচ্ছে ডেফিনিশন। প্রথমে আমাকে দেখা যাচ্ছে? এদিকে আসো তো, এদিকে। ঠিক আছে তো না? দেখো সব ঠিক আছে? ঠিক আছে, ওখানে করে রাখছে তো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ectopic pregnancy টা কি জিনিস? Ectopic pregnancy is one An in implantation other than normal site. হ্যাঁ, তাহলে আমাদের নরমাল সাইট কোথায় সেটা The ফার্স্ট anterior or জানতে হবে। posterior wall of the uterine cavity near the fundus ফান্ডাস, হ্যাঁ body. ঠিক আছে। তাহলে আমাদের এই সাইটটা ছাড়া অন্য যে কোনো জায়গায় যখন হবে সেটা হবে ectopic pregnancy। তাহলে in which fertilized ovum becomes implanted in a site other than normal uterine cavity, ঠিক আছে। তাহলে এটা আমাদের ডেফিনিশন। তাহলে ইমপ্ল্যান্ট হচ্ছে এবং ডেভেলপ করছে আউটসাইড দ্য নর্মাল uterine cavity। ইনসিডেন্সটা 1 in 150 to 1 in 300 প্রেগনেন্সিতে আমাদের ectopic pregnancy ইনসিডেন্স। হ্যাঁ, এখন এই ectopic pregnancy এই যে আউটসাইড দ্য নর্মাল uterine cavity, এটা কেন হচ্ছে, কাদের হচ্ছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। সাইট, তাহলে রিস্ক ফ্যাক্টর কাদের বলো? একটা হচ্ছে সবচেয়ে মোস্ট কমন যে হচ্ছে সেটা হচ্ছে সালফিনজাইটিস, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। হ্যাঁ, এটাই হচ্ছে এক নাম্বার কারণ। কারণ কি? ইনফ্ল্যামেশন হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, টিউবার লুমেন ন্যারোয়িং হয়ে যাচ্ছে, কিঙ্কিং হচ্ছে, ঠিক আছে। মিউকোজাল যে সিলারি ফাংশন সেটা লস হয়ে যাচ্ছে, পেরিটিউবাল অ্যাডহেশন হচ্ছে, অ্যানাটমি ডিস্টরশন হচ্ছে, যার কারণে একটোপিক সাইটে ওখানে ইমপ্ল্যান্টেশন হচ্ছে, ফার্টিলাইজেশন ওখানে ইমপ্ল্যান্টেশন, একটোপিক প্রেগনেন্সি। এটাই মোস্ট ইম্পর্টেন্ট কারণ। আরেকটা যদি বলে সেকেন্ড কজ এআরটি প্রসিডিউর, ঠিক আছে। এখানে আমাদের ইনসিডেন্স অফ একটোপিক প্রেগনেন্সি কমন। এছাড়া আরো কিছু কন্ট্রাসেপশন ফেইলুর, যেমন যদি কেউ আইইউসিডি ইউজ করে, ইউজ অফ আইইউসিডি, আইইউসিডি আমরা জানি যে ইউট্রাইন প্রেগনেন্সি সে প্রিভেন্ট করে, বাট একটোপিক প্রেগনেন্সি প্রিভেন্ট করতে পারে না। হ্যাঁ, কারণ আমরা যখন ইন্টারইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস দিচ্ছি সে কিন্তু এন্ডোমেট্রিয়ামের উপরে লোকালি কিছু কাজ করছে, ঠিক আছে। ইমপ্ল্যান্টেশন হইতে প্রিভেন্ট করছে, ফ্যাগোসাইটিক রিয়াকশন করছে, স্পার্ম ফ্যাগোসাইট করে ফেলছে, এই সমস্ত মেকানিজমে সে কিছু কাজ করছে, বাট একটোপিক প্রেগনেন্সি সে প্রিভেন্ট করতে পারছে না। এছাড়া প্রজেস্টেরন অনলি পিল, যেটা কিনা ওই সার্ভাইকাল মিউকাস থিকেনিং, কিছু ইমপ্ল্যান্টেশন, হ্যাঁ, কিছু ক্ষেত্রে ওভুলেশন, কিছু কিছু কাজ সে প্রিভেন্ট করে, বাট টিউবাল প্রেগনেন্সি কিন্তু সে প্রিভেন্ট করতে পারে না, মর্টিলিটি কমায় দেয়, অল্টার করে ফেলে। সেখানে আমার একটোপিক প্রেগনেন্সির চান্স বাড়তেছে। আর কোনটা? এখানে যদি কারোর টিউবাল প্রিভিয়াস হিস্ট্রি অফ টিউবাল লাইগেশন, হ্যাঁ, টিউবাল রিকনস্ট্রাকটিভ সার্জারি, প্রিভিয়াস হিস্ট্রি অফ একটোপিক প্রেগনেন্সি, এগুলো ক্ষেত্রেও হচ্ছে। কারণ একটোপিক প্রেগনেন্সি হয়তো আগে বোথ সাইডেই টিউবের প্যাথোলজি তো রয়েছেই, তাই না? তাহলে অপোজিট সাইডেও হইতে পারে। এই এছাড়া আজকে কি আছে দেখো, টিউবস এর কিছু অ্যাবনরমালিটিস যদি হয়, সেখানে ডেভেলপমেন্টাল যদি কোনো ইরর থাকে, টিউবস যদি ইলংগেশন থাকে, কিঙ্কিং থাকে, ন্যারোয়িং থাকে, সেগুলো সালফিনজাইটিস, ইসমিকা নোডোসা,
টিউবাল যদি কোনো এন্ডোমেট্রিওসিস থাকে, হ্যাঁ, সেই কারণে হচ্ছে আমাদের প্রিভিয়াস যদি কোনো ইনডিউসড অ্যাবর্শন থাকে, সেখানেও কিন্তু আমাদের এক্টোপিক প্রেগন্যান্সির চান্স আছে। বোঝা গেছে? এগুলো হচ্ছে আমাদের ইটিওলজি। তাহলে আমাদের বইটা একটু পড়তে হবে, বইটা পড়লে আমাদের জিনিসগুলো আমাদের মাথায় থাকবে, যে আমি যেগুলো বললাম কেন হচ্ছে, কেন হচ্ছে। সে একটা কন্ট্রাসেপশন ইউজ করছে, কিন্তু তারপরেও তার এক্টোপিক প্রেগন্যান্সি হচ্ছে। তাহলে আমি যদি ওই কন্ট্রাসেপশনের মেকানিজমটা জানি, তাহলে আমি ওটা এক্সপ্লেনেশন দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার গেল তাহলে কজ। তারপরে হচ্ছে আমার জানতে হবে যে কোন কোন সাইটে এক্টোপিক প্রেগন্যান্সি গুলো হয়। আমরা জানি যে টিউবসটা হচ্ছে মোস্ট কমন, ফেলোপিয়ান টিউব, ফেলোপিয়ান টিউব। সেখানে হচ্ছে মোর দেন 90% কেসই হবে হচ্ছে আমার ফেলোপিয়ান টিউবে। ফেলোপিয়ান টিউবেরও আবার কিছু কিছু পোর্শন আছে, সেটা হচ্ছে কোথায় কোথায় বেশি হয়। বলা হচ্ছে যে অ্যাম্পুলারি পার্ট, যেটা 55% কমন। সাউন্ড আসছে কেন তো? সাউন্ড তারপরে ইসমিক পোর্শন 25%, তারপরে হচ্ছে ফিমব্রিয়াতে 17%। দেখেছো, বইয়ের সাথে মিলাবে। আর ইন্টারস্টিশিয়াল মাত্র 3%। ইন্টারস্টিশিয়াল কোনটা বলো তো? ম্যাম যেটা ওই যে ইউটেরাসের, ইন্ট্রামুরাল, ইয়েস ম্যাম, ইন্ট্রামুরাল পার্ট যেটা। ইন্ট্রামুরাল পার্ট, সেটা খুবই লেস কমন, বাট এটা কিন্তু খুব ডেঞ্জারাস। কারণ কি, এখানে তোমার ইউটেরাস স্যাক্রিফাইস করা লাগতে পারে, সিভিয়ার হেমোরেজ হয়। ঠিক আছে, আবার অনেক সময় অ্যাবর্শনের মতো নিজে দিয়ে বেরিয়েও যায়। এখানে প্রেগনেন্সি গুলো অনেক সময় 4 মান্থস পর্যন্ত কন্টিনিউ করে, কিন্তু সমস্যা ডেঞ্জারাস এটা বেশি। আর এছাড়া ইসমিক পোর্শন যেটা 25%, এটার রিস্ক হচ্ছে ইসমিক পোর্শন, যেটা আমরা জানি একটা টিউবস সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট হচ্ছে ইসমিক পার্ট, তাই না? আর যেটা অ্যাম্পুলারি পার্ট মোস্ট ডাইলেটেড পার্ট। একটা টিউবস যদি 25 সেন্টিমিটার হয়, অ্যাম্পুলারি পার্টই হচ্ছে 5 to 6 অথবা 6 to 7 এরকম সবচেয়ে বড় সেন্টিমিটার। এখানে ইনসিডেন্সটাও বেশি, 55%। এবং এখানে প্রেগনেন্সি কন্টিনিউ হয় 8 to 12 উইকস। 6 to 8 উইকসে যেটা হচ্ছে ইসমিক পার্ট, ওখানে রাপচার হয়ে যায়, কারণ ন্যারোয়েস্ট পার্ট, সে টিউব ডিস্টেন্স হতে পারে না বেশি। ডিস্টেনশন হওয়ার আগ দিয়েই এখানে লুমেন, তারপরে হচ্ছে ওয়াল থিকনেসটা অনেক কম, যার কারণে লেস ডিস্টেন্সেবল, সবার আগে সে রাপচার হয়ে যায়। অনলি 6 to 8 উইকস অ্যামিনিডিয়াতে ইসমিক পোর্শন রাপচার হয়ে যাবে। এরপরে অ্যাম্পুলারি পার্ট যেটা 8 to 12 উইকস, 8 to 12 উইকস এ রাপচার হয়, তার মানে 2 থেকে 3 মাস। এবং যেটা হচ্ছে বললাম, যেটা ইন্টারস্টিশিয়াল অর ইন্ট্রামুরাল পার্ট, সেটা 4 মান্থস। আচ্ছা দেখো তো সাউন্ড হচ্ছে কিসের? সাউন্ড কোথায়? হ্যাঁ ম্যাম সবাইকে ম্যাম আনমিউট করে দিন, মিউট করে দিন ম্যাম। এটা মিউট করব না, আমারটা হয়ে যাবে, এটা ওদেরটা মিউট করে দিয়ে দাও তো। এদিকে আসো, এখানে মিউট অল, ঠিক আছে? সবার মাইক একটু মিউট করো তো, মিউট করে দাও। তো এখান থেকে সেন্টার থেকে মিউট করো, মিউট অল। হয়েছে না? ইয়েস করব, ইয়েস। তো কেউ কথা বলতে পারবে না দিক থেকে। আচ্ছা,
তাহলে আমাদের যেটা আমরা জানছি কমনেস্ট সাইট হচ্ছে ফেলোপিয়ান টিউবস এর অ্যাম্পুলারি পার্ট, হ্যাঁ, তারপরে ইসমিক পার্ট 55% অ্যাম্পুলারি পার্ট, 25 হচ্ছে ইসমিক পার্ট। রেয়ার পোর্শন হচ্ছে ইন্টারস্টিশিয়াল অর ইন্ট্রামুরাল পার্ট। এছাড়া ফিমরিয়াতে হয়, সেটাও ইনসিডেন্সটা অনেক কম, কত 17%, আনইউজুয়াল। বাট ফিমরিয়াতে হইলে সেটা অ্যাবর্শন আকারেই বেরিয়ে যায়, কারণ এটা লাস্ট পোর্শন, ওদিকে ওপেনিং, হ্যাঁ, অ্যাবডোমিনাল ওপেনিং, অতএব ওই সাইডে থাকলে অ্যাবর্শনটা বেশি হয়। এবং তোমার ইন্টারস্টিশিয়াল পোর্শনটা যেটা, সেটা সবার শেষে হচ্ছে এবং এটা ডেঞ্জারাস। আর ইসমিক পোর্শনটা আর্লিয়েস্ট, অনলি 6 to 8 উইকস, অ্যাম্পুলারি পার্ট 8 to 12 উইকস, এরকম সময়গুলোতে রাপচার হয়ে যায়। তাহলে একটা পেশেন্টের কি কি কমপ্লেইন থাকবে রাপচার্ড এক্টোপিক প্রেগনেন্সি অথবা আনরাপচার্ড যেটাই হোক না কেন, এটা আমাদের জানতে হবে। যে আমরা তো জানলাম যে কোন কোন সাইটে হয় এবং কখন কখন এই রাপচার হচ্ছে। তাহলে আমাদের সবার আগে আমাদের অ্যানাটমিটাও জানতে হবে, টিউবের লেন্থ, টিউবের পার্ট, হ্যাঁ, কোন পার্ট কত সেন্টিমিটার, তার লেন্থ, তার হচ্ছে লুমেন ন্যারো কতটুকুনকে, এটুকু আমাদের পড়ে নিবা, ঠিক আছে, টিউবসটা। আচ্ছা, এখন এই একটোপিক প্রেগনেন্সির এখন আমাদের টাইপস তো রাপচার্ড কন্ডিশনে আসতে পারে, আনরাপচার্ড কন্ডিশনেও আসতে পারে, এবং অ্যাকুট অথবা ক্রনিক, হ্যাঁ, অথবা অ্যাকুট অন ক্রনিক, এরকম অ্যাকুট আর ক্রনিক যে কোনো কন্ডিশনে একটা পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। এখন একটা পেশেন্ট দেখা যাচ্ছে আনরাপচার্ড একটোপিক প্রেগনেন্সি, তুমি কিভাবে ডায়াগনোসিস করবা? পেশেন্ট যদি আর্লি তোমার কাছে চলে আসে অ্যান্টিনেটাল চেকআপে, সে অ্যামিনুরিয়া নিয়ে আসছে, তুমি আল্ট্রাসাউন্ড করে দেখতে পারলা যে টিউবাল প্রেগনেন্সি, ইউট্রাস এন্ডোমেট্রিয়াম, ইউট্রান ক্যাভিটিতে এমটি, ওখানে কোনো স্যাক কিছুই নাই, অ্যাডনেক্স সাথে স্যাক পাচ্ছ, সেটা হচ্ছে আনরাপচার্ড কন্ডিশনে তোমার কাছে যদি কোনো পেশেন্ট আসে, অথবা পেইন নিয়ে আসতে পারে। টিউবস যখন ডিস্টেনশন হয় মাইল্ড, তখন একটু একটু হালকা হালকা সিমটম থাকতে পারে, হ্যাঁ, বাট পেশেন্ট মোস্টলি আমাদের কাছে আসে হচ্ছে রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি নিয়ে, যারা চেক আপে নাই, বাট হঠাৎ করে তার পেন, অ্যামিনুরিয়া, পিভি ব্লিডিং, ঠিক আছে, শকের ফিচার নিয়েও আসতে পারে। এটাই মোস্ট ডেঞ্জারাস, কারণ হচ্ছে পেশেন্ট শকে থাকে, যদি তুমি টাইমলি তাকে সেভ না করো, পেশেন্ট তো ম্যাটারনাল মর্টালিটি এখানে কমন। এখন কমে গেছে কারণ আমরা এখানে অনেক আগে একটোপিক প্রেগনেন্সিতে আল্ট্রাসাউন্ড করে ডায়াগনোসিস করতে পারি, এই জন্য। তখন সাইন সিমটম বলতে কি কি থাকবে আমার পেশেন্টের, সেটা আমাদের জানতে হবে। তাহলে বলা হচ্ছে যে অ্যামিনুরিয়া কি সব পেশেন্টের থাকে? থাকে না। 100% পেশেন্টের বলা হচ্ছে অ্যামিনুরিয়া নাও থাকতে পারে। হ্যাঁ, অনেক সময় পেশেন্ট ইমপ্লান্টেশন ব্লিডিংটাকেই মনে করে যে তার নর্মাল লাস্ট মেনস্ট্রুয়েশন, সে বলে যে না, আমার গত মাসেও তো মাসিক হয়েছিল। এই জন্য বলা হচ্ছে যে 100% পেশেন্ট অ্যামিনুরিয়া আমার কাছে বলবে না। কত পার্সেন্ট বলবে? ওই 75% মতো বলবে যে না, হিস্ট্রি অফ অ্যামিনুরিয়া। কিন্তু 100% পেশেন্টের পেইন থাকবে, পেইন। কারণ এই যে তোমার টিউব ডিস্টেনশন হবে, রাপচারের আগে তার একটা পেইন হবে, পেইন, হ্যাঁ, তারপরে হচ্ছে ফেন্টিং অ্যাটাক, রাপচার হলো, পেরিটোনাল ইরিটেশন হলো, ব্লিডিং, যে পেরিটোনাল ইরিটেশন করলো, ফেন্টিং অ্যাটাক থাকবে, শক থাকবে, ঠিক আছে, এবং পিভি ব্লিডিং থাকতে পারে। পিভি ব্লিডিং থাকতে পারে 70 না কত পার্সেন্ট, বইটা দেখে নিও, পিভি ব্লিডিংও থাকতে পারে। এই এখন পিভি ব্লিডিংটা কেন হয়? এই যে টিউবস, ধরো প্রেগনেন্সি ইয়ে হলো, উজ্জ্বল হলো হরমোন, তাহলে ওখানে যে হরমোন ইস্ট্রোজেন প্রজেস্টেরন তো কিছুটা এখানেও আসে, তাই না? তাহলে কর্পাস লুটিয়াম থেকে যে হরমোন গুলো আসলো, সেগুলোর থেকে কিন্তু আমার ইউটেরাসটা ইনলার্জ হবে, বালকি থাকবে। এখানে ডেসিডুয়াল যে কাস্টটা এখানেও তৈরি হয়, কিন্তু এখানে কোনো প্রেগনেন্সি যেহেতু ইমপ্ল্যান্ট হয় না, স্যাক আসে না, এই ডেসিডুয়াল কাজটা তখন উইথড্র হয়, ঠিক আছে। এই জন্য এখানেও কিন্তু ব্লিডিং থাকতে পারে, স্পটিং এগুলো থাকতে পারে। ফেন্টিং অ্যাটাক অনেক সময় পেশেন্ট শকে থাকতে পারে যদি অ্যাকুট রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি হয়। শকে থাকলে তুমি কি কি পাবে, তাহলে সেগুলো আমার বুঝতে হবে। পেশেন্ট একদম ব্ল্যান্স হোয়াইট হয়ে যাবে, পেল, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড থাকবে, কোল্ড ক্ল্যামি এক্সট্রিমিটিস,
পালস, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, ব্লাড প্রেশার, নন রেকর্ডেবল, এগুলো হইতে পারে। যদি তোমার একদম রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি হয়, অ্যাকুট কেস, সেখানে আমি পাবো। আর ক্রনিক একটোপিক প্রেগনেন্সিতে এই ব্লাড গুলো জমে 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 একটা আম্বলিকাসের চারদিকে ব্লুইশ একটা সাইন হিসেবে আমরা পাবো, কুলেন্স সাইন, এটাকে বলা হয় ক্রনিক একটোপিক প্রেগনেন্সি। আর যখন আমি আচ্ছা পার অ্যাবডোমেন, তারপরে ফ্ল্যাঙ্ক ফুল পাবা, হ্যাঁ এগুলো পার অ্যাবডোমেনে আমি পাবো। আর পিভি করলে কি পাবো বলা হচ্ছে, অ্যাকুট কেসে আমি পিভি ইউজুয়ালি করব না, কারণ কি এটা ফার্দার প্রভোগ করে ব্লিডিং এর, এই জন্য অ্যাকুট কেসে করব না। কিন্তু যদি করেই ফেলি তাহলে কি কি ফাইন্ডিংস পেতে পারি, এই যে ধরো ভ্যাজানা তো পেল থাকবে, এখানে সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট যেটাকে আমরা বলি, সেখানে আমি টেন্ডারনেস পজিটিভ পাবো। এবং যদি র্যাপচার্ড হয়ে থাকে সেখানে ফ্ল্যাঙ্কস আমি ফর্নিক্সটা ফুল পাবো। এখান থেকে যদি আমি কল্পটমি করি, কল্প পাংচার করি, হ্যাঁ তাহলে এখানে ব্লাড পাবো। এটাই হচ্ছে ডায়াগনোসিস করা যায়। কিন্তু এখন যেহেতু আল্ট্রাসাউন্ড ফ্যাসিলিটিস এত কমন, আমরা অনেক সময় আল্ট্রাসাউন্ড করেই ডায়াগনোসিস কনফার্ম করতে পারি। কিন্তু পেশেন্টের কন্ডিশন যদি খুব খারাপ থাকে, অনেক সময় আমরা ওটি টেবিলে তুলেও কল্পটমি করেও ডায়াগনোসিস কনফার্ম করতে পারি। আমাদের এখানে ব্লাড আসবে কল্পটমি, পোস্টার ফর্নিক্স, আমরা যদি একটা হোয়াইট বোন নিডল দিয়ে যদি একটু টানিয়ে দেখবো যে ব্লাড আসতেছে, ঠিক আছে। আর আল্ট্রাসাউন্ড পেশেন্ট তো সবসময় সব জায়গায় আমাদের ফ্যাসিলিটিস থাকে না, আল্ট্রাসাউন্ড ফ্যাসিলিটিস দেখা যাচ্ছে যে লেবার টেবিলে যদি থাকে, সেখানে ওটি টেবিলে ভিতরে জামিনডোরে যদি কোনো আল্ট্রাসাউন্ড থাকে সেখানে আমরা ডায়াগনোসিস করতে পারি। কিন্তু একটা পেশেন্ট আমার হিমোডাইনামিক্যালি আনস্টেবল, আমি আল্ট্রাসাউন্ড রুমে তো পাঠানোর মতো অবস্থা নাই, সেখানে আমি পোস্টার ফর্নিক্স কল্পটমি করেও কিন্তু ঢাকা মেডিকেল কলেজ বিভিন্ন জায়গায় অনেক সময় একদম ইমার্জেন্সি ম্যানেজ করার জন্য অনেক সময় করা হয়। হ্যাঁ, আর দেখা যাচ্ছে আর কি কি দিয়ে আমি ডায়াগনোসিস কনফার্ম করতে পারি। এখনই যে বললাম যে পারভেজনাল এক্সামিনেশন, এই ডাকো তো, এখানে টাইম আউট হয়ে যাবে, ডাকো আর একটু টাইম করে দিক, আপগ্রেড করে দিক, ডাকো এখানে আপগ্রেড এখনই করে দিলে। আচ্ছা শোনো, তাহলে আমি একটু তাড়াতাড়ি বলে দিই। হ্যাঁ, তাহলে এখানে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, কলিক শোল্ডার টিপ পেইন কেন হচ্ছে? ডায়াফ্রাম ইরিটেশনের জন্য। ব্লিডিং হবে, ব্লিডিং ডায়াফ্রাম ইরিটেশন করবে না, সেখান থেকে আমাদের শোল্ডার টিপ পেন হতে পারে। আচ্ছা, আর পার অ্যাবডোমেনে পেন, টেন্ডার, ডিস্টেন্ডেড অ্যাবডোমেন। পিভিতে আমরা তো বললাম সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট পজিটিভ হবে। আমরা বলেছিলাম যে যদি তার পিআইডি হয়, আমরা যে সাইডে সার্ভিক্সটা মুভ করব অপোজিট সাইডে পেইন হবে। আর এখানে একটোপিক প্রেগনেন্সি সেম সাইডে পেইন হবে, কারণ কি আমার প্যাথোলজি যে সাইডে মুভ করব, যে সাইডে, সেই সাইডে যদি আমার একটোপিক প্রেগনেন্সি থাকে তাহলে সেইখানে পেনটা ফিল করবে, এই জন্য সেম সাইডে পেইন হবে। এই জিনিসটা দিয়ে আমরা পার্থক্য করতে পারবো। আচ্ছা, ডায়াগনোসিস তাহলে কিভাবে করলাম? হিস্ট্রি, সাইন, সিমটম আর ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের ভিতরে আমরা একটা হচ্ছে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ পাবো, বাট অল কেসে কিন্তু প্রেগনেন্সি টেস্ট পজিটিভ পাবো না। বলা হচ্ছে যে ক্রনিক একটোপিক প্রেগনেন্সি পেশেন্টের অনেকদিন আগে একটা হিস্ট্রি ছিল, তার অ্যাকুট অ্যাটাকের একটা হিস্ট্রি ছিল, ফলোড বাই সাবসিডেন্স অফ পেইন, পিভি ব্লিডিং। হ্যাঁ, সেখানে আমার যদি অনেকদিন আগে হিস্ট্রি থাকে, প্রেগনেন্সি টেস্ট অনেক সময় নেগেটিভ হয়েও যেতে পারে। এই জন্য অনেক সময় বলা হচ্ছে যে 50% কেসে আমি প্রেগনেন্সি টেস্ট পজিটিভ পেতে পারি, 100% কেসে পজিটিভ পাবো না। বাট প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হলে আমার একটা ডায়াগনোসিসে সে হেল্প করবে। এই এছাড়া আর কি করতে পারি? বিটা আইসিজি, সিরিয়াল বিটা আইসিজি যদি করি, সেটাও কিন্তু আমাকে হেল্প করবে ডায়াগনোসিসে। কিভাবে হেল্প করবে? আমরা জানি যে বিটা আইসিজি ডাবলিং টাইম 48 আওয়ার্স। হ্যাঁ, আমি যদি 2 দিন পর পর বিটা আইসিজি করি, তাহলে আমাদের বিটা আইসিজি অ্যাটলিস্ট মোর দেন 66%
ডাবলিং মানে মানে সে বাড়বে, হ্যাঁ। আর যদি দেখি যে না, নর্মাল প্রেগনেন্সিতে মোর দেন 66% বাড়ে, আর যদি দেখি যে না 66%-এর বেশি বেশি বাড়ে নাই, এর চেয়ে কম বাড়ছে, তাহলে আমি ধরে নিব যে এটা আমার একটোপিক প্রেগনেন্সি। বাড়ছে কিন্তু নর্মাল প্রেগনেন্সির মতো ওইভাবে বাড়ে নাই। এই জন্য 48 আওয়ার্স পর পর আমরা দেখলে বুঝতে পারবো। আর একটা হচ্ছে কি বিটা ইসিজি, আর একটা হচ্ছে টিভিএস ট্রান্সভেজানাল সোনোগ্রাফি যদি আমরা করি, আর্লি প্রেগনেন্সি আমরা যেটা ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফি করি, সেখানে আমরা 5 to 6 উইকস বলা হচ্ছে, জেস্টেশনাল স্যাক আসতে 5 উইকস পর্যন্ত লাগতে পারে, কিন্তু টিভিএস এ 1 সপ্তাহ আগেই পেয়ে যাই, 4 to 5 উইকস। ট্রান্স অ্যাবডোমিনালে যদি 5 to 6 উইকস, সেখানে আমি ট্রান্সভেজানাল সোনোগ্রাফিতে 4 to 5 উইকস এ পেয়ে যাই, তাহলে অনেক আগে আর্লি ডায়াগনোসিস করতে পারছি। এই আরেকটা হচ্ছে বিটা ইসিজি এবং টিভিএস কম্বাইন যদি করি, বিটা ইসিজি বলা হচ্ছে কি ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফিতে আমার স্যাক আসতে আমার বিটা ইসিজি করলাম, লিস্ট আমার সেখানে হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফিতে 6000 বিটা ইসিজি যখন লেভেল হবে, তখন ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফিতে আমি স্যাক পাবো। আর যদি টিভিএস করি, সেখানে 1500-তে আমি পেয়ে যাচ্ছি, বিটা ইসিজি 1500-এ আমি টিভিএস করলে পেয়ে যাচ্ছি, তাহলে অনেক আগে পেয়ে যাচ্ছি। বিটা ইসিজি করেছি আমার দেখা যাচ্ছে 6000, না তাহলে তো আমি টিভিএস করব, তাই না? জিনিসটা এমন, আমি 6000 বাট টিভিএস এ আমি দেখছি যে না চেক নাই, তাহলে তো আমার কনফার্ম হয়ে যেতে পারছি যে না 1500-তে আসার কথা, 2000 আমি টিভিএস এ চেক পাইলাম না, তাহলে অনেক আগে আমার ডায়াগনোসিস হয়ে গেল। এই জন্য কম্বাইন টেস্ট করেও আমরা একটোপিক প্রেগনেন্সি কিন্তু কনফার্ম করতে পারি। এই জিনিসগুলো তোমরা বই পড়বে, ডিটেলস পড়ে আরো সুন্দর করে বুঝে নিও, আর না বুঝলে আমার কাছে ফার্দার কোশ্চেন করবে, ঠিক আছে? তাহলে ডায়াগনোসিসটা এরকম। ম্যাম অনেকে বিটাইস ডিসকানেক্টেড হয়ে গেছে। ডিসকানেক্টেড হয় না, লেটে জয়েন করছে না। তাহলে আমাদের দেখো ডায়াগনোসিস আমরা করে ফেললাম, হ্যাঁ। তাহলে এখন ম্যানেজমেন্ট কিভাবে করব? তাহলে আমাদের একটা পেশেন্ট আসছে রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি, তাহলে আমাকে কিন্তু কাউন্সেলিং করতে হবে পেশেন্ট পার্টিকে। কি কাউন্সেলিং করব? সে শকে আছে, তাই না? তাকে রিসাসিটেশন করতে হবে, তার ব্লাড লাগবে, ব্লাড ছাড়া কিন্তু তাকে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো না। শকে আছে পেশেন্ট, তার হিউজ পুরা ব্লাড চলে গেছে, তাকে তার ব্লাড অ্যারেঞ্জ করতে হবে না, নাহলে অ্যানেস্থেশিয়া দিবে না তোমাকে, পেশেন্ট টেবিলেই মারা যাবে। এই জন্য তাকে আগে বলা হচ্ছে সাইমালটেনিয়াস রিসাসিটেশন এন্ড ল্যাপ্রোটমি। ল্যাপ্রোটমি করবো কিন্তু সাথে ব্লাড ট্রান্সফিউশনও করতে হবে, রিসাসিটেশন করতে হবে পেশেন্টকে। পেশেন্ট শকে আছে একদিকে আমি, আর কেন সাইমালটেনিয়াস? সাইমালটেনিয়াস এই জন্যই, আমার তো প্যাথোলজি রাপচার্ড একটু টিউব, তাহলে আমি কি যদি ওই প্যাথোলজিটা আগে বন্ধ না করি, তাহলে তো আমার ব্লাড দিয়েও কোনো লাভ হচ্ছে না, তাই না? রাপচার্ড সাইড দিয়ে সব আবার বেরিয়ে যাচ্ছে। এই জন্য আমি আগে ফার্স্ট ল্যাপ্রোটমি করব, আইডেন্টিফাই করব রেন্ট কোথায় আছে, আমার একটোপিকের রেন্ট, সেই জায়গাটা আমি ধরবো। তারপরে ভিতরে যে ব্লাড ক্লট আছে, ব্লাড আছে, সেগুলো সব সাক করব, টয়লেটিং করব, হ্যাঁ পেরিটোনিয়াল টয়লেটিং, তারপর স্যালাইন ওয়াশ দিলাম, টয়লেটিং করলাম, ড্রেন টিউব রাখবো। তারপর যে সাইডের করেছি সবার আগে আমি একটোপিক সাইড দুইটা ক্ল্যাম্প বসিয়ে কেটে দিব। এখন এটা কাটবো না কাটবো না, এটা ডিপেন্ড করবে। আমার তো রাফ সাইড একটোপিক, তো টিউবস তো স্যাক্রিফাইস করাই লাগবে, কিন্তু অপোজিট টিউবসটা আমি অবশ্যই দেখে নিব। আমার যখন আনরাপচার্ড, তখন আমাকে ডিসিশন আসবে যে আমি টিউবটা কোন ধরনের ম্যানেজমেন্ট দিব, সেটা আমি বলতেছি। কিন্তু যদি দেখা যাচ্ছে যে তার আগে বাচ্চা আছে, ফ্যামিলি কমপ্লিট, তখন আমি এই টিউবটা তো স্যাক্রিফাইস করলামই, সাথে অপোজিট টিউব লাইগেশন করিয়ে দিব। আর যদি দেখি যে না বাচ্চা নিতে চাই, তাহলে তার অপোজিট টিউবটা তাকে আমি রাখবো, ঠিক আছে? এই জন্য আমার ট্রিটমেন্ট দেওয়ার আগে অবশ্যই তার প্যারিটি, তার এটা ফার্টিলিটিটা অবশ্যই আমাকে জেনে নিয়ে ফাইনাল ম্যানেজমেন্ট দিতে হবে। তার 3-4টা বাচ্চা আছে, সে চাচ্ছে না, আমি তাহলে এই সাইডে আমি সালফেনজেক্টমি করব, সাথে অপোজিট টিউবসটা লাইগেশন করব। আর দেখা গেছে না আনরাপচার্ড একটোপিক প্রেগনেন্সি
সেখানে আমি টিউবটা কনজারভেটিভ সার্জারিও করতে পারি, কনজারভেটিভ এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট, মেডিকেল, তারপর কনজারভেটিভ সার্জারি, ডেফিনিটিভ সার্জারি, এতগুলো অপশন আছে সেখানে। তাহলে আমি এখন কোন পেশেন্টকে কি ম্যানেজমেন্ট দিব? তার যদি অ্যাকুট একটোপিক, রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি আমি করলাম, ডেন টিউব রেখে আসলাম, তারপরে পোস্ট অপ অ্যাজ ইউজুয়াল ম্যানেজমেন্ট, অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, তারপরে হচ্ছে তাকে আমি ব্লাড গ্রুপ যদি আরএইচ নেগেটিভ হয় তাকে এনটিটি দিব, এগুলো অ্যাজ ইউজুয়াল আমরা বলবো, ঠিক আছে। তারপর 24 আওয়ার্স তাকে এনপিও রাখলাম, বাল সাউন্ড আসবে চেক করলাম, তারপর ওরাল শুরু করব, তারপর ক্যাথেটার কবে রিমুভ করব, যখন সে 24 ঘন্টা পরে আমরা আনকমপ্লিকেটেড কেস ক্যাথেটার অফ করে দিই। এই তাকে থার্ড অথবা ফোর্থ পোস্ট অপারেটিভ ডেতে ড্রেন আমি চেক ড্রেসিং করে তারপরে আমি ছুটি দিব, ঠিক আছে। এখন যেখানে আমার কনজারভেটিভ ম্যানেজমেন্ট আসছে সেখানে আমার অপশন অফ ট্রিটমেন্ট আসসালামু কি কি? আলাইকুম, ডিসকানেক্ট হয়ে গেছিল ম্যাম, অ্যাকসেপ্ট করলে ভালো হতো। তাহলে এখানে আমার আনরাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি কি কি অপশন আছে এটা আমাদের জানতে হবে। তাহলে একটা হচ্ছে এক্সপেক্টেন্ট, একটা হচ্ছে কনজারভেটিভ, সেটার ভিতরে এক্সপেক্টেন্ট, মেডিকেলের ভিতরে আমি তো কিছু ওষুধ যেগুলো হচ্ছে ট্রিটমেন্ট ড্রাগস দিয়ে করছি, কনজারভেটিভ তাই না গেল। তাহলে আর একটা হচ্ছে তোমার কনজারভেটিভ সার্জারি, কি কি? টিউবসটাকে আমি রেখে রিজার্ভ করে যে সার্জারি গুলো করছি সেটার ভিতরে ধরো সালফিঙ্গোটমি, সালফিঙ্গোস্টমি, সালফিঙ্গোলাইসিস, সালফিনজেক্টমি, এরকম অনেকগুলো, ঠিক আছে। এগুলো হচ্ছে, আরেকটা হচ্ছে ডেফিনিটিভ সার্জারি, সালফিনজেক্টমি যেটা সেটা হচ্ছে ডেফিনিটিভ, আরেকটা হচ্ছে মিল্কিং অথবা তার সালফিঙ্গোটমি, গোস্টমি, রিসেকশন, অ্যানাস্টোমোসিস, এরকম অনেকগুলো জিনিস আছে, সেগুলো আমরা করছি কনজারভেটিভ সার্জারি। এখন কাদের কোনটা করব, ইন্ডিকেশন, ক্রাইটেরিয়া, এগুলো আমাদের জানতে হবে। আমরা এক্সপেক্টেন্ট কাদের দিব? আমি দেখেছি ইনিশিয়াল তার সিরাম বিটা ইসিজি 1000, পেশেন্ট আমার কাছে আসছে খুবই আর্লি প্রেগনেন্সি, শুধু আসছে সবাই, কতজন? এই আর এক সমস্যা, এগুলো করতে প্রচুর টাইম নষ্ট। হুম, শুরু করবো?
66. কতজন? কেন এখন সবাই থাকবে না? শুরু করব আমি, বলো। Yes, ma'am. ওরা কি আর আসবে না আসবে না? ম্যাম আসবে তো ম্যাম। ম্যাম ওই যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে ম্যাম মানে জয়েন হইতে অনেক লেট হয় ম্যাম। যাদের ওখানে কাশ্মীরে তো ম্যাম 2G, আবার ম্যাম দেশেরও কয়েকটা জায়গাতে আছে যেখানে 2G ম্যাম, যে কাপাসিয়ার ওই সাইড গুলাতে 2G কানেকশন ম্যাম, ওদিকে তো আবার ওয়াইফাই নাই। হুম। এর জন্য ম্যাম জয়েন হইতে অনেক টাইম। সেটাই, সব সময় নষ্ট হয়, অর্ধেক সময় এগুলো করতে যাই, দুইবার করে করে। ইয়েস ম্যাম। বলো আর কেউ আসবে কি না আসবে, শুরু করতে হবে তো। তো বুঝতেছো একটোপিক প্রেগনেন্সি? ইয়েস ম্যাম। হ্যাঁ, একটু বাদ বাকিটুকু আবার পড়তে হবে ডিটেলস। আর কেউ আসবে না মনে হচ্ছে না? আচ্ছা, আমরা তো একটোপিক প্রেগনেন্সির সাইটটা বলেছি, কোথায় কোথায় হয়। শুধু তো বললাম ফেলোপিয়ান টিউব, আদার সাইড আছে না, ইউটেরাইন কর্নো, সার্ভিক্স, ওভারিতে অ্যাবডোমিনাল ক্যাভিটি, তাই না? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে বলা হচ্ছে রেয়ার, প্রাইমারিটা খুব রেয়ার, সেকেন্ডারি টিউবসে হয়েছিল, পরে অ্যাবর্শন হয়ে ওখানে থেকে গেছে, বুঝছো? এইভাবে সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি হিসেবেও থেকে যেতে পারে, এই বলা হচ্ছে। তাহলে আমরা পড়ছিলাম যে ম্যানেজমেন্ট, কনজারভেটিভ ম্যানেজমেন্ট, কাদেরকে আমি এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট দিব, কাদেরকে মেডিকেল ম্যানেজমেন্ট দিব, কাদের কনজারভেটিভ সার্জারি করব। তাহলে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট কাদেরকে দিব বলছিলাম, এই যে আমি বললাম যে 6 to 8 উইকসে আমার একটা একটোপিক প্রেগন্যান্সি রাপচার হবে, যদি ন্যারোয়েস্ট পার্ট ইসমিক পোর্শনে ধরি, সেটা আগে ধরলাম। তাহলে যদি কারোর একদম 5 উইকসে আমি করেছি, দেখেছি জাস্ট স্যাক আছে, বিটা ইসিজি তখনও এত বাড়ে নাই, ঠিক আছে, 1000 1500 এমন, এবং স্যাক আছে, কোনো হার্টবিট তখনও আসে নাই, ভিটাল পোল হার্টবিট কিছুই আসে নাই, আর হার্টবিটই নাই, সেখানে রাপচার হওয়ার পসিবিলিটি কি? পেশেন্ট হিমোডাইনামিক্যালিও স্টেবল, কোনো ইন্ট্রাপেরিটোনাল হেমোরেজ ব্লিডিং কিছুই নাই সেখানে আমি, এবং পেশেন্ট তোমার কাছে মনিটরিং এ আসবে, তুমি সেখানে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিতে পারো। তুমি সিরিয়ালি বিটা ইসিজি করছো, দেখছো যে ফল করতেছে কোনো ট্রিটমেন্ট ছাড়াই। তার মানে কি,
সে মরে গেছে কমপ্লিট, ওখানে ডেথ হয়ে ব্লাস্টোসিস্ট ইয়ে হয়ে অ্যাবজর্পশন হয়ে আস্তে আস্তে কমে যাচ্ছে একটোপিক তোমার বিটা আইসিজি লেভেল। সেটাই তার এক্সপেক্টেড ম্যানেজমেন্ট, কোনো ট্রিটমেন্টই লাগলো না। আমরা যদি ফেট অফ একটোপিক প্রেগনেন্সি পড়ি তখন জিনিসটা বুঝবো যে কাদেরকে কি করব। একটা হচ্ছে কমপ্লিট অ্যাবজর্পশন হয়ে যেতে পারে, মোল হয়ে দেখা যাচ্ছে ওখানে কোরিওডেসিডুয়াল স্পেস একটু একটু ব্লিডিং হলো, সেপারেট হলো, মোল হলো, একদম আর্লি অ্যাবজর্পশন হয়ে কমপ্লিটলি সে ভালো হয়ে গেল। আর একটা হইতে পারে কি হইতে পারে অ্যাবর্শন, টিউবাল অ্যাবর্শন কমপ্লিট অথবা ইনকমপ্লিট, একদম স্মিক একটা অ্যাম্পুলার হিসেবে ফিমরিয়াতে হয়েছিল, ওইখান দিয়ে একটা অ্যাবর্শন হয়ে গেল। কমপ্লিট যদি হয়ে যায় তাহলে তো ভালো, আর ইনকমপ্লিট হলে সেখান থেকে আর ব্লিডিং হতে পারে। আর টিউবাল রাপচার, হ্যাঁ রাপচার হইতে পারে, টিউবাল মোল, ক্রনিক একটোপিক প্রেগনেন্সি, একটা একটোপিক প্রেগনেন্সি অ্যাবর্শন হয়ে ওর ভিতরে ক্রনিক একটোপিক হিসেবে থেকে গেল। এইভাবে আমার আউটকাম, তাহলে যেখানে কমপ্লিট অ্যাবজর্পশন হয়ে যায় সেই গ্রুপটাকেই কিন্তু আমরা এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট দিচ্ছি। তার মানে কি সে তার কোনো ট্রিটমেন্ট লাগছে না, স্পন্টিনিয়াস ভালো হয়ে যাচ্ছে। ওই গ্রুপটাকে আমি সিরিয়ালি বিটা ইসিজি করে করে তাকে মনিটর করব যতদিন না বিটা ইসিজি নর্মাল লেভেলে আসে। 5 to 10 এর ভিতরে চলে আসলে তখন আমি তাকে মনিটরিং করা ছেড়ে দিলাম। কিন্তু পেশেন্টকে কিন্তু এই সমস্ত পেশেন্টকে পরবর্তীতে আবার তাদেরকে কিন্তু একটোপিক চান্স থাকতে পারে নেক্সট প্রেগনেন্সিতে, সেটা বলে দিতে হয়। এই গ্রুপটাকে আমি এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট দিচ্ছি। হ্যাঁ, কিছুই না, কোনো ট্রিটমেন্ট দিলাম না, শুধু তাকে বিটা ইসিজি করলাম আর টিবিএস করলাম আর মনিটরিং করলাম, এবং পেশেন্টকে আমি ওয়ার্নিং সিমটম গুলো বলে দিব যে রাপচারের যে ওয়ার্নিং সিমটম, পেশেন্ট যদি কোনো কারণে না আসে তাকে ওয়ার্নিং সিমটম গুলো বলে দিতে হবে। এমনও তো হইতে পারে যে খুব আর্লি ছিল, স্যাক ছিল না, পরে তার সব এসে আবার বিটা ইসিজিও বাড়ছে, তারপরে তার হার্টবিট আসছে, শেষে রাপচার হয়ে শকে নিয়ে আসতে পারে, তাই না? তাকে ওয়ার্নিং সিমটম গুলো আমরা বলে দিব। ফার্স্ট একটা আল্ট্রাসাউন্ড করে তো ট্রিটমেন্ট দেয় ঠিক নেই, সে আমার কাছে আর ফলো আপে আসছে না, সবগুলোই তাকে বুঝাই তারপরে আমরা তাকে কাউন্সিলিং করবো যাতে সে আমাদের কাছে ফার্দার ফলো আপটাতে আসে। এই তার এক্সপেক্টেন্ট গ্রুপ গেল। এরপর আমি মেডিকেল ম্যানেজমেন্ট কাদেরকে দিব, এটা স্যার একটু অ্যাডভান্স। আমি দেখেছি যে আমার বিটা ইসিজি 2000, তারপরে প্রেগনেন্সি স্যাক লেস দেন 4 সেন্টিমিটার অথবা 3.5 সেন্টিমিটার, এবং এর ভিতরে আমার ফিটাল পোল অথবা ফিটাল হার্ট সাউন্ড, হ্যাঁ আছে কি আসে, কিন্তু আমার পেশেন্টের তখন কোনো পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল এবং তার কোনো ইন্ট্রাপেরিটোনিয়াল কোনো ব্লিডিং নাই, কোনো কালেকশন নাই, হ্যাঁ থাকলেও খুব সামান্য মিনিমাল অ্যামাউন্ট, তাদেরকে কিন্তু আমরা এই মেডিকেল ম্যানেজমেন্ট দিব। ঠিক আছে, মেডিকেল ম্যানেজমেন্ট। এখন এই মেডিকেল ম্যানেজমেন্ট আমরা কি কি দিয়ে দিই, একটা হচ্ছে মিথোট্রিক্স, যেটি মোস্ট কমনলি দেয়া হয় 50 মিলিগ্রাম পার মিটার স্কয়ার, এই হিসেবে আমরা একটাই দিয়ে দিই, একটা ডোজ সিঙ্গেল ডোজ মিথোট্রিক্স দিব, দিয়ে ডে 4 এবং ডে 7 এ আমরা আবার বিটা ইসিজি করব। করে যদি দেখি এই যে এই দুইটা বিটা ইসিজি লেভেলের ভিতরে প্রতিবারই আমার 15% কমছে, হ্যাঁ তাহলে আমি আর দিব না। যদি দেখি যে না আমার 15% কমে নাই ডে 4 এন্ড ডে 7 এর ভিতরে, তাহলে আমি আর একটা ডোজ দিয়ে দিতে পারি। বোঝা গেছে? এটা হচ্ছে সিঙ্গেল ডোজ। আর আরো কম্বাইন্ড ডোজ আছে, বাট ওটা আমাদের বলা লাগে না, আসলে এটুকুন বললে আমরা হবে। এছাড়া আর কি ওষুধ দিতে, আর কি দিতে পারি ড্রাগস মিথোট্রিক্সের ছাড়া? আর আমরা দিতে পারি পটাশিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, হ্যাঁ RU486, হাইপারসমোলার গ্লুকোজ, এগুলো জিনিস আরো আছে, অ্যাক্টিনোমাইসিন ডি, এগুলো আমরা দিতে পারি। আর ড্রাগস গুলো তোমাদের জানতে হবে, এগুলো শর্ট নোট, এগুলো তোমাদের পরীক্ষা রিটেনে থাকবে, সব জায়গায় থাকবে। ঠিক আছে, মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়ার শর্ত হচ্ছে তার জানতে হবে যে মেডিকেল ম্যানেজমেন্ট কাদের দেবো, এক্সপেক্টেন্ট খুবই বেশি আর্লি ফার্স্ট স্টেজে দিচ্ছি, এরপরের স্টেপে দিচ্ছি হচ্ছে আমি মেডিকেল ম্যানেজমেন্ট, তারপরের স্টেপে দিচ্ছি সার্জারি, কনজারভেটিভ সার্জারি, আর তারপরেরটাতে দিচ্ছি ডেফিনিটিভ সার্জারি। কনজারভেটিভ সার্জারি কাদেরকে দিচ্ছি, কনজারভেটিভ সার্জারি আমার পেশেন্টের একটা হচ্ছে সে ফার্টিলিটি চাই অথবা সে টিউবটাকে প্রিজার্ভ করতে চাই, সেখানে আমি দিতে পারি কনজারভেটিভ সার্জারি। এর কি কি অপশন আছে, একটা প্রথমেই হচ্ছে
বলা হচ্ছে ফিমব্রিওলাইসিস অথবা মিল্কিং যেটাকে বলে, এটা বলা হয় যেটা করা হয় না ইউজুয়ালি। হ্যাঁ, তারপরে অপশন বলতে হবে, এটা হচ্ছে ফিমব্রিয়াল পোর্শনে যেখানে হয় সেখানে, ওখান থেকে তুমি একটু ফিমব্রিওলাইসিস একটু ইয়ে করে মিল্কিং করে করে বের করে দিলা, শেষ। আরেকটা হচ্ছে তোমার সালফিঙ্গোটমি, এন্টিমেজেন্ট্রিক বর্ডারে যেখানে আমার ইমপ্লান্টেশন হয়েছে ওর পরে আমি একটা একটা ইনসিশন দিব, দিয়ে টপিকসে একগুলো আমি ইয়ে করলাম ব্লেড দিয়ে অথবা হ্যান্ডেল দিয়ে রিমুভ করলাম, করার পরে আমি ওখানে যে ব্লিডিং পয়েন্ট গুলো আছে সেগুলো আমি কটারি করে রেখে আসবো, পরবর্তীতে ওটা সেকেন্ডারি ইন্টেনশনে হিলিং হবে। ঠিক আছে, এটা হচ্ছে সালফিঙ্গোটমি। দেখো তো আমি যেটা বলেছি ঠিক আছে তো? আরেকটা আছে সালফিঙ্গোস্টমি, যেটা হচ্ছে ওপেন এন্ড ক্লোজ, এই দুটো উল্টাপাল্টা হয়ে যায়, গোটমি আর গোস্টমি, একটু দেখে নিতে হবে কিন্তু। তোমাদের কাছে বই আছে? বই দেখো কোনটা সালফিঙ্গোটমি আর কোনটা সালফিঙ্গোস্টমি, দেখে একজন বলো। কনজারভেটিভ সার্জারিটা বলো। কনজারভেটিভ সার্জারি সালফিঙ্গোটমি আর সালফিঙ্গোস্টমি, পেয়েছো বইয়ে? সেটা সালফিঙ্গোটমি। আর গোস্টমি যেটা বইয়ে বলছে, গোটমিটা আমি ওপেন করে রেখে দিয়েছি। ঠিক আছে, সেকেন্ডারি ইন্টেনশনে হিলিং হবে। তাহলে গোস্টমি যেটা সেটা হচ্ছে আমি ইনসিশন দিব, বের করব এবং পরে ওঠে আবার ক্লোজ করব, সুসার মেটেরিয়াল দিয়ে ক্লোজ করব, সেটা হচ্ছে গোস্টমি। আর একটা হচ্ছে রিসেকশন এন্ড অ্যানাস্টোমোসিস। একটা যদি আমার ইসমিক পোর্শনে কোন একটোপিক প্রেগন্যান্সি হয় সেটাকে আমি ইসমিক পোর্শনে হয়েছে, ওই ছোট্ট পোর্শন ওটাকে আমি রিসেকশন করে আবার অ্যানাস্টোমোসিস করে দিলাম, যেটা আছে পার্ট ওটার সাথে, এটা হচ্ছে রিসেকশন অ্যানাস্টোমোসিস। এগুলো আমার কনজারভেটিভ সার্জারি। আর ডেফিনিটিভ সার্জারি কোনটা, আমি টিউবস রাখতে পারছি না, এমন ভাবে ডিস্ট্রয় হয়েছে পুরো টিউব, আমাকে স্যাক্রিফাইস করা লাগছে। হ্যাঁ, পেশেন্টের প্যারিটি ওভাবে দরকার নাই আমাকে, দেখার আমি ডেফিনিটিভ সার্জারি করে দিচ্ছি, পুরো টিউবটা স্যাক্রিফাইস করছি। এটা হচ্ছে আমার সার্জারির পোর্শন। ঠিক আছে, তাহলে আমাদের কোনটাতে এক্সপেক্টেন্টের ক্রাইটেরিয়া, মেডিকেল ম্যানেজমেন্টের ক্রাইটেরিয়া কি কি দিয়ে দিচ্ছি এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জানতে হবে। তাহলে আমরা যে মেডিকেল ম্যানেজমেন্ট দিচ্ছি, তাহলে এটার কেন দিচ্ছি বলো? এটা চিপ, এই যে মিথোটিক যেটা দাম খুব কম, তার একটা ডোজ দিলেই হয়, তাদের সাইড ইফেক্ট অত বেশি নাই, মনিটরিং কম লাগে, এই জন্য আমরা মিথোটিক যেটা দিচ্ছি। এই আর পেশেন্টকে আমরা কিভাবে ফলো আপ করছি সেটা তো বললাম, টিবিএস করবো, বিটা ইসিজি করবো। এই প্রতিটা ডে 4 ডে 7 এই দুইটা ডোজের মাঝখানে অবশ্যই 15% কমতে হবে, 15। এই যদি না কমে আমরা সেকেন্ড ডোজ মিথোটিক্সের আবার দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন এখান থেকে আর কি আসছে দেখো তো। আর ক্রনিক একটোপিক প্রেগন্যান্সি, এটা তো আমরা এতক্ষণ পড়লাম। ক্রনিক একটোপিক প্রেগন্যান্সি পেশেন্টের, সেখানে আমি কি করব, সাইমালটেনিয়াস বলা হচ্ছে যে ফার্স্ট রিসাসিটেশন দেন ল্যাপ্রোটমি। ক্রনিক একটোপিক প্রেগন্যান্সি, পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল আছে, কিন্তু পেশেন্টের ক্রনিক পেইন, পারসিস্টেন্ট পেইন আছে, পেল, অ্যানিমিয়া, হ্যাঁ, তার একটা অ্যাকুটের একটা হিস্ট্রি ছিল, সিনকোপাল অ্যাটাকের হিস্ট্রি ছিল, ফলোড বাই সাবসিডেন্স অফ পেইন আছে, পারসিস্টেন্ট পেইন আছে, তুমি ট্যাকিকার্ডিয়া পাচ্ছ, মানে পালস 120 এরকম, তখন তুমি আল্ট্রাসাউন্ড করে দেখলে যে একটা কমপ্লেক্স অ্যাডনেক্সাল মাস, তাহলে তুমি পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল। ক্রনিক একটোপিক প্রেগন্যান্সি, সেখানে আমি প্রথমে রিসাসিটেশন করব, কারণ যে বললাম না অ্যাবর্শন হয়ে জিনিসটা হয়তো ভিতরে রয়ে গেছে। রিসাসিটেশন করবো, অ্যানিমিয়া থাকলে তাকে অ্যানিমিয়া কারেকশন করব, ব্লাড ট্রান্সফিউশন করব, তারপরে
আমি ল্যাপ্রোটমি করব, ল্যাপ্রোটমি করে ভিতরে যে ব্লাড ক্লট আছে সেগুলো রিমুভ করব। হ্যাঁ, তার টিউবসটার কন্ডিশন দেখবো, টিউব যদি স্যাক্রিফাইস করা লাগে করব, লাইগেশন করা থাকলে সেটাও করে দিব, কিন্তু ড্রেন টিউব রেখে দিব ওই যাতে কিন্তু ওখানে একটোপিক অ্যাকুট র্যাপচার্ড একটোপিকে যেমন সাইমালটেনিয়াস রিসাসিটেশন এন্ড ল্যাপ্রোটমি, আর এখানে রিসাসিটেশন ফলোড বাই ল্যাপ্রোটমি করব। ঠিক আছে, তারপর তাকে আমি কি কি পরে অ্যাডভাইস দিব, পোস্ট অপারেটিভ বললাম, এবং সে যদি তাকে ফার্দার যে একটোপিক প্রেগনেন্সি হতে পারে সেটা কিন্তু তাকে অবশ্যই ডিসচার্জ উইথ অ্যাডভাইস দিয়ে দিতে হবে, যে পরবর্তীতে তার অবশ্যই আর একটা একটোপিক প্রেগনেন্সি চান্স আছে, অতএব সে যেন আর্লি আল্ট্রাসোনোগ্রাম করে কনফার্ম হয় প্রেগনেন্সির সাইট ইন্ট্রাইটাইন না এক্সট্রাইটাইন, এগুলো তাকে কাউন্সেলিং করে দিতে হবে, ভালো অ্যান্টিবায়োটিক দিতে হবে, কারণ তার টিউবাল প্যাথোলজি, তার আমরা জানি যে মোস্ট কমন কজ সালফিনজাইটিস, তাহলে আমাকে সেই জিনিসগুলো ট্রিটমেন্ট দিতে হবে, প্যাথোলজি রয়েছে তাহলে ফার্দার একটোপিকের পসিবিলিটি থাকতে পারে, এই জন্য তাকে ভালো অ্যান্টিবায়োটিক অ্যানালজেসিক এবং যে যে অ্যাজ ইউজুয়াল যেগুলো পোস্ট অপ অর্ডার সেগুলো আমরা রাখবো। ঠিক আছে, অ্যান্টিডি যদি আরএস নেগেটিভ মা হয় তাকে অবশ্যই অ্যান্টিডি দিতে হবে। তাহলে একটোপিক প্রেগন্যান্সিতে আর কিছু আছে একটু দেখো তোমরা, দেখো যদি না বুঝে থাকো আমাকে কোশ্চেন করতে হবে, আজকে একটু পড়াই দিলাম, নেক্সট দিন আমাকে কোশ্চেন করো যেগুলো ওরা বাকি আছে। ঠিক আছে, একটোপিক প্রেগন্যান্সি আমার মনে হয় আর কিছু নাই, আছে অন্য সাইটের নামগুলো কিন্তু জানতে হবে, কর্ণ, সার্ভিক্স, ওভারি, অ্যাবডোমেন, হ্যাঁ এগুলো জানতে হবে, কোথায় কোথায় হয়, ওভারিতে হয়, তাই না, তাহলে জানতে হবে এগুলো। অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি বলা হচ্ছে প্রাইমারি, রেয়ার, সেকেন্ডারিটাই বেশি। ইন্টারস্টিশিয়াল প্রেগন্যান্সি তো বললাম 4 মাসের দিকে এটা হয়, এছাড়া ওভারিয়ান প্রেগন্যান্সি, কর্নুয়াল প্রেগন্যান্সি, সার্ভাইকাল প্রেগন্যান্সি, এছাড়া আরো বলছে সিজারিয়ান স্কার প্রেগন্যান্সি, হ্যাঁ হিটারোট্রপিক প্রেগন্যান্সি, প্রেগন্যান্সি অফ আননোন লোকেশন, সেগুলো অনেক টার্ম আছে, তোমাদের লাগে না ওগুলো। তাহলে এই হচ্ছে, তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে একটু বলো, কোনো কিছু বাকি আছে? একটু বইটা পড়ো, হ্যাঁ এই চ্যাপ্টারটা বইটা না পড়লে বুঝতে পারবে না। পেইন তাহলে 100% মানুষের পেইন থাকবে, কিন্তু অ্যামিনুরিয়া থাকবে অনলি 75, পিভি ব্লিডিং কত বলছিলাম 70, তাহলে সবাইয়ের কিন্তু সব সাইন সিমটম থাকতেছে না, কিন্তু পেইন থাকবে 100% পেশেন্টের। আর ডায়াগনোসিসের ভিতরে আরো ইনভেস্টিগেশন আরো কিছু আছে, কিন্তু ইনভেস্টিগেশন আমরা তো শুধু বলেছি আলট্রাসাউন্ড, টিবিএস, বিটা, ইসিজি, তাই না, এছাড়া আরো কিছু পয়েন্টস আছে, এটার ভিতরে তুমি যদি সিরাম প্রজেস্টেরন লেভেল করো, বলা হচ্ছে যে 25 ন্যানোগ্রামের উপরে যদি হয় তাহলে আমরা ধরে নিই ভায়াবল প্রেগন্যান্সি, যদি 6 এর নিচে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি 3 আছে, তাহলে আমরা ধরে নিতে পারি একটোপিক প্রেগন্যান্সি, কারণ আমরা জানি যে কর্পাস লুটিয়াম প্রেগন্যান্সির পরে কিন্তু আমাদের প্রজেস্টেরনটা বাড়ছে, একটোপিক প্রেগন্যান্সি এখানে ওইভাবে বাড়ে না। একটা হচ্ছে প্রজেস্টেরন, আর একটা বললো না কার্ডোসেন্টেসিস করে আমি ব্লাড পাবো, এই আর ব্লাড এক্সামিনেশন করে তো আমি এখানে দেখবো পেশেন্ট সিভিয়ারলি অ্যানিমিক, এগুলো পেতে পারি। আচ্ছা, কম্বিনেশন বিটা ইসিজি আর সোনোগ্রাফি, ল্যাপ্রোস্কোপি, আনরাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি আমি ল্যাপ্রোস্কোপি করে সেম সিটিং এ ডায়াগনোসিসও করলাম, কনজারভেটিভ সার্জারিও করে দিতে পারি, অথবা যেটা হোক আমি ট্রিটমেন্ট দিয়ে আসতে পারি। আর ডাইলেটেশন কিউরেটিস ডিএনসি করে আমি দেখবো যে এখানে আমি যে নর্মালি ডিএনসি করে আমরা কিন্তু দেখি যে ওখানে যে আমাদের কোরিয়নটা সেটা কিন্তু ইয়ে হয়, বিলাইগুলো ভাসে পানিতে, কিন্তু এই জন্য এখানে কিন্তু পাবো না। ঠিক আছে, এই জন্য ডিএনসি করে আমরা ডেসিডুয়াটা শুধু ডেসিডুয়াই পাবো, কোনো ভিলাই স্ট্রাকচারটা পাবো না। ফ্লটস নর্মাল স্যালাইনে কোরিয়নিক ভিলাইটা ভাসে, এখানে এগুলো পাবো না, শুধুমাত্র তো এখানে ডেসিডু আসবে ডিএনসি করে নেগেটিভ ফাইন্ডিং, এই জন্য এটা আর একটা ইনভেস্টিগেশন, আর ল্যাপ্রোটমি করে তো পাচ্ছি।
আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর ভিতরে এখানেও যেহেতু ইনকমপ্লিট অ্যাবর্শন, পেইন থাকবে, ব্লিডিং থাকবে, মনে হবে এটা কিনা, সালপিনজাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, টুইস্টেড ওভারিয়ান টিউমার, রাপচার্ড চকলেট সিস্ট, রাপচার্ড কর্পাস লুটিয়াম, যেগুলো কেসে আমাদের ইমার্জেন্সি, হ্যাঁ একটা ইমার্জেন্সি, সেগুলো কেসগুলো সব অ্যাকুট একটোপিক প্রেগনেন্সি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আসবে। এই জন্য কোনো কনফিউশন করা যাবে না, আগে ল্যাপারটমি করতে হবে, কারণ প্রত্যেকটাতেই কিন্তু আমার সার্জারির অপশন আছে, কোনো ডিলে করা যাবে না ট্রিটমেন্ট নিয়ে। তাহলে আমাকে ব্লাড অ্যারেঞ্জ করতেই হবে, হ্যাঁ। আর কিছু আছে একটোপিক প্রেগন্যান্সি? একটোপিক প্রেগন্যান্সিতে আর তো কিছু নাই। তাহলে কয়জন আছো তোমরা এখন? 74, কমে গেছো। পার্সেন্টেজ কতজনের দিবে? হ্যাঁ ম্যাম ফার্স্ট ক্লাসের মাঝখানের দিকে ওই যে 12:30টার দিকে ম্যাম আমি অ্যাটেন্ডেন্স তুলে রাখছিলাম, কেন? ওই টাইমেই ম্যাম ওই যে ওগুলা তুলে রাখছি আর কি, এই জন্য তো স্ক্রিনশট সবাই, নিয়ে ম্যাম। এই জন্য সবাই চলে যায়, বুঝছো? কারণ নো ম্যাম দেখে যে ওইটা এখনো তো ম্যাম যায় নাই, তো ওটা এখনো দেওয়া হয় নাই, ওরা কেউই তো জানে না স্ক্রিনশটের ব্যাপারে। দেখো ধরো অনলি 76, তাই না? তাহলে তো ক্লাসটা করা ইম্পর্টেন্ট। তোমরা এখন নতুন, তোমাদের কিন্তু মাসে মাসে পার্সেন্টেজ ইভ্যালুয়েশন করতে বলছি, এখন একটু টাফ হয়ে যাবে, হ্যাঁ। এই জন্য ক্লাসগুলো করা খুব জরুরি তোমাদের, প্রতি মাসে Yes, ma'am. ইভ্যালুয়েশন লাগবে, সবাইকে থাকতে হবে। এখন তো অনলি 76, কতজনের পার্সেন্টেজ দিব আমি? হয়েছে একটোপিক প্রেগন্যান্সি? আর আর কিছু পড়াবো আজকে নাকি রাখবো? আজকে থাক না। বুঝছো? ইয়েস ম্যাম। পড়তে হবে, হ্যাঁ। বাসায় যে লেকচারের সাথে একটু বইটা পড়বে, এখন তোমরা নিউ, বইটা পড়লে কনসেপশন ক্লিয়ার হবে, তারপরেও যেগুলো না বুঝো আমাকে কোশ্চেন করবা। সবাই পড়তে হবে এখন। আর নেক্সট দিন আমার আবার নেক্সট সোমবার লেকচার, ওই দিন আমি জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ হাইড্রোটিফর্ম মোল পড়াবো। তাহলে তোমাদের কাজ হবে অ্যাবর্শন একটোপিক প্রেগন্যান্সি পড়ে ফেলা, 1 সপ্তাহ টাইম দিলাম, ঠিক আছে তো? ইয়েস ম্যাম। হ্যাঁ লেকচার পড়বা, বই পড়বা, রিটেন, ভাইভা কার্ড কি কি আছে, এখান থেকে প্রচুর কোশ্চেন থাকবে রিটেন। এই যে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট না থাকুক, মেডিকেল ম্যানেজমেন্ট, এগুলো থাকবে কিন্তু তোমাদের রিটেনে। মেডিকেল ম্যানেজমেন্ট অফ একটোপিক প্রেগন্যান্সি, তার একটা একটোপিক প্রেগন্যান্সি ডেফিনেশন, কি কি অপশন আছে, মেডিকেল ম্যানেজমেন্টের ক্রাইটেরিয়া কি, কি ড্রাগস দিয়ে দিব, কিভাবে তাদের ফলো আপ করবো, হ্যাঁ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেগুলো সব বলতে হবে, ঠিক আছে? তো এগুলো সুন্দর করে পড়ে ফেলো, আজকে যে পড়ে ফেলে আবার কোশ্চেন করে আমাদেরকে, হ্যাঁ ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ বলবা, সবাইকে জানাই দিও যে লাস্ট পর্যন্ত যারা থাকবে তাদের পার্সেন্টেজ থাকবে, ক্লাস না করলে শুধু পার্সেন্টেজ দিয়ে তো না পাস করতে পারলে সমস্যা না। ইয়েস তাহলে ম্যাম। আমাকে পার্সেন্টেজ কিভাবে দিবা? এখনই দিয়ে দাও। কার কাছে কিভাবে দিবা? ম্যাম আমি দিয়ে দিব না ম্যাম, আমি এখন ভাইরাস তো কলেজে গিয়ে ম্যাম দিয়ে দিব। লেকচার খাতায় কয়জন দেখাবো পার্সেন্টেজ? এখানে তো আমাকে সাইন করতে হবে এখন। ম্যাম আমি যে এখন গিয়ে ম্যাম দিয়ে আসবো ডিপার্টমেন্ট। না না, আমি এখন এখানে লেকচার খাতা আছে তো লেকচার গ্যালারিতে, এখানে টোটাল পার্টিসিপেন্টস কতজন দিব? ম্যাম টোটাল পার্টিসিপেন্টস ম্যাম তখন ছিল হচ্ছে 94 ম্যাম। না 86 এর বেশি তো পাই নাই। তা এখানে কত লিখে রাখবো? 94? ম্যাম এরকমই তো ছিল, মানে আমি যখন স্ক্রিনশট নিছিলাম ম্যাম তখন 94 ছিল। তুমি তো হাইয়েস্ট লেভেলে নাও, কিন্তু শেষে তো থাকে না। এরপরে বইলো সবাইকে জানাই দিও, হ্যাঁ মানে যে লাস্ট পর্যন্ত থাকতে ma'am. হবে। ঠিক আছে, আমি জি লাস্ট তাহলে রাখতেছি, হ্যাঁ ভালো থেকো, পড়াশোনা করো সবাই মন দিয়ে। আচ্ছা জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু হ্যাঁ আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ইয়ে করো এটা অফ করে দাও। আচ্ছা
অটো অফ হয়ে যাবে এন্ড করে দিলে